তাহলে আজকে আমাদের যে আলোচ্য অধ্যায় সেটা হচ্ছে আমাদের 19 নম্বর অধ্যায়, তোমাদের বইতে আছে। 19 নম্বর অধ্যায়টি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির অন্তর্গত। স্থানাঙ্ক জ্যামিতির অন্তর্গত 19 নম্বর অধ্যায়তে যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে, আমি হেডিংটা লিখে দিয়েছি, দেখো, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত এই ব্যাপারটা নিয়েই এই চ্যাপ্টারে আলোচনা হবে। তো এখন স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করতে গেলে প্রথমেই আমাকে প্রিলিমিনারি কিছু জিনিস বলে নিতেই হবে। সেটা হচ্ছে যে তোমরা এর আগে কোনো একটা বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক বলতে কি বোঝায় সেটা শিখেছো আশা করছি। তাও আমি আরেকবার রিপিট করি, এর আগে পর্যন্ত তোমরা স্থানাঙ্ক জ্যামিতির যা যা জিনিস পড়েছো আগের ক্লাসগুলোতে, তাতে তোমরা দেখেছো যে স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি অক্ষের কথা বলা হয়েছে। কিরকম অক্ষ? এই একটা উল্লম্ব অক্ষ থাকে আর একটা অনুভূমিক অক্ষ থাকে। এই অক্ষ দুটো পরস্পরের সঙ্গে লম্ব হয়। এই যে ছেদ করে এটাকে মূল বিন্দু বলা হয়। অনুভূমিক অক্ষটাকে আমরা এক্স অক্ষ নিই, এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আর উলম্ব অক্ষটাকে আমরা নিই ওয়াই ও ওয়াই ড্যাশ, যেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে? তাহলে এই যে পরস্পর উলম্ব দুটি অক্ষ নেওয়া হয়, এর এই তলটাকে, এই যে দুটো অক্ষ, এই দুটো অক্ষ মিলে যে তল, একটা সমতল পাওয়া যায়, তাকে বলা হয় কার্তেজীয় তল। কার্তেজীয় তল। এই কার্তেজীয় তলে যে কোনো বিন্দুর অবস্থান নির্দিষ্ট করে বলা যেতে পারে। যে বিশেষ জিনিস দিয়ে কোনো একটা বিন্দুর অবস্থানকে নির্দিষ্ট করা হয় এই তলে, সেই বিশেষ জিনিসটাকে বলা হয় ওই বিন্দুটির কার্তেজীয় স্থানাঙ্ক। সেটা কিভাবে নির্ণয় করা হয় না, মনে করো এইখানে একটা বিন্দু আছে, আমি এটার নাম দিলাম পি বিন্দু। এখন আমি না ছবি এঁকে দেখিয়ে দিলাম যে ওই পজিশনে পি একটি বিন্দু আছে, কিন্তু ছবি দিয়ে তো সবসময় দেখানো সম্ভব না। তাহলে আমি যদি ভাষায় এটাকে বলতে চাই যে পি বিন্দুটা কোথায় আছে, তাহলে সেটা কিভাবে বলবো না, তখন আমরা লিখি হচ্ছে ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, বা সাপোজ 3,2। এটার মানে কি? এটাকে লেখা হয় এইভাবে যে পি বিন্দুর স্থানাঙ্ক 3,2, এটা লেখা হয়। তাহলে এটার মানেটা কি? পি বিন্দুর স্থানাঙ্ক 3,2, এটার মানে কি? এটার মানে হচ্ছে পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে, প্রথমে আছে 3, তার মানে হচ্ছে পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 3 একক দূরত্বে আছে। অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর ডান দিকে 3 ঘর আসলে আমি এখানে পৌঁছাবো। তারপর এইখান থেকে কমা 2 আছে, তাহলে এখান থেকে একটা লম্ব টানবো, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 একক, এটা হচ্ছে 3 একক, এটা হচ্ছে 2 একক। সেই জন্যই পি বিন্দুর স্থানাঙ্ক হয় 3,2। ঠিক আছে? তো এটাকেই বলা হয় পি বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক। এখন এই যে পি বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ক 3,2 লিখলাম, এই 3টাকে কি বলা হয়? 3টাকে বলে ভুজ। 3টাকে বলে পি বিন্দুর ভুজ। আর 2টাকে কি বলে? 2টাকে বলে কোটি। অর্থাৎ ইন জেনারেল কোনো একটা বিন্দুর কার্তেজীয় স্থানাঙ্ককে যদি এক্স কমা ওয়াই দিয়ে লেখা হয়, তাহলে এক্সটা হচ্ছে ভুজ, ওয়াইটা হচ্ছে কোটি। প্রথম পার্টটা হচ্ছে ভুজ, দ্বিতীয়টা হচ্ছে কোটি। ঠিক আছে? তাহলে এটা তো গেল যে কোনো একটা বিন্দুকে কার্তেজীয় তলে কিভাবে আমরা স্থাপন করি। আমরা যদিও এটা আগে করে এসেছি, তাও মনে করে দেওয়ার জন্য একবার আমি তোমাদের মেনশন করে দিলাম। এবার হচ্ছে যে এই যে দুটো অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, পরস্পরকে একটা বিন্দু ও, যেটাকে মূল বিন্দু ধরছি আমরা, মূল বিন্দু স্থানাঙ্ক ধরা হয় 0, 0। এই যে মূল বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, এর ফলে দেখো 4টে জায়গা তৈরি হয়েছে। এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা, এটা একটা জায়গা।
এই যে চারটে জায়গা তৈরি হয়েছে, এই চারটে জায়গাকে বলা হয় এক একটা পাদ বা কোয়াড্রেন্ট। পাদ, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পাদ, এটাও তোমরা এর আগে শিখেছিলে, প্রথম পাদ। এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। এই চারটে জানার কি প্রয়োজন আমাদের? এই চারটে জানার কারণ হচ্ছে যে তোমাকে একটা বিন্দু দিয়ে দিলে এতখানি জায়গা আছে, এখানে কিছুটা জায়গা, এখানে কিছুটা জায়গা, এখানে কিছুটা জায়গা, এখানে কিছুটা জায়গা। আমি যে উদাহরণটা করে দেখালাম 3,2, সেটা আমি কেন এই পজিশনে দিলাম? আমি তো এখানে দিতে পারতাম, কেন দিলাম না? সেটার একটা নিয়ম আছে, সেই নিয়মটাও তোমাদের জানা, আমি ওটাকে আবার রিপিট করে দিচ্ছি। যদি কোনো একটা বিন্দুর ভুজ এবং কোটি দুটি যদি ধনাত্মক হয়, তাহলে সেটা হয় এই প্রথম পাদে। এখানে ভুজ কোটি দুটোই প্লাস। যদি কোনো একটা বিন্দুর ভুজ ঋণাত্মক, কোটি ধনাত্মক, তাহলে সেটা হয় দ্বিতীয় পাদে, অর্থাৎ এখানে ভুজটা হয় মাইনাস, কোটিটা হয় প্লাস। যদি কোনো একটি বিন্দুর ভুজ নেগেটিভ, কোটিও নেগেটিভ, দুটোই নেগেটিভ, তখন ওটা হয় তৃতীয় পাদে থাকে, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কোনো একটা জায়গায় ওই বিন্দুটা থাকবে। যদি কোনো একটা বিন্দুর ক্ষেত্রে ভুজটা পজিটিভ আর কোটিটা নেগেটিভ হয়, তাহলে সেটা এই পজিশনে থাকে, অর্থাৎ চতুর্থ পাদে থাকে, ঠিক আছে। অর্থাৎ ভুজ কোটির যা মান দেওয়া থাকবে কোনো একটা বিন্দুর ক্ষেত্রে, তার স্থানাঙ্কের ক্ষেত্রে ভুজ কোটির চিহ্ন থেকে আমাকে বুঝতে হবে সেটা কোন পাদে থাকবে, অর্থাৎ কোন পজিশনে থাকবে, সেই মতোই আমাকে সেটা, সেই বিন্দুটা সেরকম জায়গাতেই আঁকতে হবে বা স্থাপন করতে হবে। বুঝে গেছে? যেমন মনে করো, আমি একটা এক্সাম্পল দিই, কয়েকটা বিন্দু ধরো, আচ্ছা আমি এগুলো আগে মুছে দিচ্ছি। ধরো একটা বিন্দু নিলাম 2,-5, এই বিন্দুটা কোথায় থাকবে? দেখো ভুজটা আছে পজিটিভ, কোটি আছে নেগেটিভ। ভুজ পজিটিভ মানে এটা হচ্ছে ভুজের পজিটিভ ডিরেকশন, এটা হচ্ছে কোটির নেগেটিভ ডিরেকশন, তাহলে এই জায়গাটাতে থাকবে। তাহলে 2,-5টা আমি এখানে বসিয়ে দেবো। ধরো আরেকটা দিলাম -3,-6, কোথায় থাকবে? এখানে ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ, তাহলে থাকবে হচ্ছে এখানে। ধরো 2,7, সেটা কোথায় থাকবে? 2,7 ফার্স্ট কোয়াড্রেন্টে বা প্রথম পদে। ধরো আরেকটা নিই -3,10, এটা কোথায় থাকবে? এখানে -3,10। তাহলে এরকম তোমাদের শর্ট কোশ্চেন দিতে পারে যে এরকম 4টে 5টা 6টা বিন্দুর স্থানাঙ্ক বলে দিল, দিয়ে বলল এই বিন্দুগুলি কোন বিন্দুটি কোন পাদে অবস্থান করছে সেটি উল্লেখ করো। অর্থাৎ তোমাকে তখন বলতে হবে যে 2,-5 এই বিন্দুটি চতুর্থ পাদে আছে, কি 2,7 বিন্দুটি প্রথম পাদে আছে, এরকম ভাবে তোমাকে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে এটা গেল কোনো একটি বিন্দুকে কার্টেসীয় তলে কিভাবে স্থাপন করা হয় বা কার্টেসীয় স্থানাঙ্ক কিরকম ভাবে হয় সেটা। নেক্সট আমাদের আলোচ্য বিষয়, এই চ্যাপ্টারের মূল যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কি করে পাবো? মনে করো এখানে একটা বিন্দু আছে P,
এখানে একটা বিন্দু আছে কিউ, পি বিন্দুর স্থানাঙ্ক মনে করো আমি নিলাম x1, y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক নিলাম x2, y2, ঠিক আছে। পি বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি x1, y1, কিউ বিন্দুর স্থানাঙ্ক নিয়েছি x2, y2। তাহলে সেখান থেকে আমাকে পি থেকে কিউ অবধি দূরত্ব অর্থাৎ পি কিউ এটা বার করতে হবে। পি থেকে কিউ এর দূরত্ব মানে হচ্ছে পি কিউ। পি কিউ কত হবে? তার ফর্মুলাটা কি? রুট ওভার, এটার ভুজ কত x1, এটার ভুজ x2, তাহলে প্রথমটির ভুজ মাইনাস দ্বিতীয়টির ভুজ অর্থাৎ x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস প্রথমটির ভুজ কোটি হচ্ছে y1, দ্বিতীয়টির কোটি y2, তাহলে y1 মাইনাস y2 স্কয়ার একক। তাহলে আরেকবার বলি, পি বিন্দু স্থানাঙ্ক x1, y1 দিয়ে দিল, কিউ বিন্দু স্থানাঙ্ক দিল x2, y2। তাহলে পি থেকে কিউ এর দূরত্ব বার করতে বললো বা পি কিউ সরলরেখাংশের দৈর্ঘ্য বার করতে বললো, দুটো একই জিনিস। কত হবে? রুট ওভার x1 মাইনাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কয়ার একক। একক কথাটা লিখে দিও, কারণ দূরত্বর একটা একক হয়, এখানে তো সেরকম ভাবে কোনো একক মেনশন করা নেই। তাহলে আমি যেহেতু স্থানাঙ্ক দিয়ে করছি আমি একক লিখবো, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এ সমস্ত লিখবো না। তাহলে এটা গেল আমার দূরত্ব বার করার ফর্মুলা। এবার একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো 3, -2 এবং 5, 6 এর মধ্যে দূরত্ব। 3, -2 একটা বিন্দু দিয়ে দেওয়া আছে আর 5, 6 একটা বিন্দু দেওয়া আছে, এদের মধ্যে দূরত্ব বার করতে হবে। কত হবে দূরত্ব? রুট এই 3 মাইনাস 5, 3 মাইনাস 5 স্কয়ার প্লাস এখানে কত আছে -2, চিহ্নগুলো খেয়াল রাখবে, -2 -6, -2 -6, এখানে যেহেতু -2 ছিল ওই জন্য -2 নিয়েছি, মাইনাস এখানে 6 আছে 6, এত একক। করলে কত হবে? 3 - 5 মানে হচ্ছে -2 তার স্কয়ার প্লাস -2 - 6 কত হয়? -8, তাহলে -8 তার স্কয়ার এত একক সমান কত? -2 এর স্কয়ার মানে 4 প্লাস 8 এর স্কয়ার মানে 64 is equal to root over 68 একক। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরো দু তিনটে অঙ্ক করা যাক। নেক্সট আরেকটা অঙ্ক বলছে যে মূল বিন্দু থেকে 4,2 বিন্দু দূরত্ব কত? মূল বিন্দু থেকে 4,2 বিন্দুর দূরত্ব কত? কি করে বার করবে? দেখো এর আগে তো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে দিয়েছিল, কিন্তু এখানে বলা আছে মূল বিন্দু থেকে 4,2 বিন্দুর দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে 4,2 দূরত্ব বার করতে গেলে আমাকে দুটো যে বিন্দু দেওয়া থাকে তার মধ্যে একটা হচ্ছে এখানে মূল বিন্দু অর্থাৎ 0, 0 বিন্দু। তাহলে সেই মতো আমি সূত্রটা ব্যবহার করি। তাহলে একটা হচ্ছে আমার 0, 0 বিন্দু আর একটা হচ্ছে 4,2 বিন্দু। তাহলে কত হবে? 0 - 4 স্কয়ার প্লাস
0 মাইনাস 2 এর স্কোয়ার এত একক ইজ ইকুয়াল টু কত হবে 0 মাইনাস 4 মানে মাইনাস 4 তার স্কোয়ার করলে হয় 16 আর মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4 ইজ ইকুয়াল টু রুট 20 ইজ ইকুয়াল টু 2 রুট 5 এত একক। ঠিক আছে, এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, এই অঙ্কটার ক্ষেত্রে একটা সহজ সূত্র আছে, মানে এরকম 0 মাইনাস 4 স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 স্কোয়ার এরকম না লিখলেও চলবে। সূত্রটা হচ্ছে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দু xy এর দূরত্ব সমান হচ্ছে রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী কত হবে, মূল বিন্দু থেকে 4,2 বিন্দুর দূরত্ব, তাহলে 4 স্কোয়ার মানে 16 প্লাস 2 স্কোয়ার মানে 4, অ্যান্সার একই আসবে রুট ওভার 20 সমান 2 রুট 5 এত একক। ঠিক আছে, তাহলে এবার আমরা আরেকটি অঙ্ক এখানে দেখি। আরেকটি অঙ্ক বলছে যে x অক্ষ স্থিত এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা (7,6) এবং (3,4) বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। তাহলে কি বলেছে, x অক্ষস্থিত এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যেটি 7,6 বিন্দু এবং (3,4) বিন্দু এই দুটি থেকেই সমদূরবর্তী। অর্থাৎ এই যে বিন্দুটা স্থানাঙ্ক আমি নির্ণয় করব সেটা থেকে এর দূরত্ব এবং ওই একই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এই দুটো সমান হবে। একটু ছবি এঁকে জিনিসটা বোঝাই। মনে করো এটা x অক্ষ, এটা y অক্ষ। ঠিক আছে, তাহলে x অক্ষের উপর মনে করো এরকম একটা জায়গায় একটা বিন্দু আমি নিলাম, যেটা কিনা এইখানে আছে 7,6 বিন্দুটি আর এইখানে আছে (3,4) বিন্দুটি। তাহলে 7,6 থেকে এই বিন্দুটার যে দূরত্ব আর এই বিন্দু থেকে এটার যে দূরত্ব, এই দুটো দূরত্ব সমান হবে, এটা বলা আছে। এখন ব্যাপার হচ্ছে যে যে বিন্দুটা নির্ণয় করতে বলেছে সেটি বলেছে x অক্ষ স্থিত, অর্থাৎ x অক্ষের উপর অবস্থিত। তখন x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কিরকম হয়, ধরো h,0 এই আকারে হয়। h এর মান যে কোনো কিছু হতে পারে, প্লাস মাইনাস যে কোনো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে, কিন্তু কোটিটা হচ্ছে 0। কেন? কোটিটা কি? কোটিটা হচ্ছে x অক্ষ থেকে ওই বিন্দুটির লম্ব দূরত্ব যেটা, সেটাই হচ্ছে ওই বিন্দুর কোটি। যেহেতু x অক্ষের উপর আছে, তাহলে x অক্ষ থেকে লম্ব দূরত্ব কি? 0। সেই জন্য কোটিটা 0 হয়। x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি 0 হয়। তাহলে এখন সমাধানটা দেখা যাক। ধরি x অক্ষ স্থিত বিন্দুটির স্থানাঙ্ক h,0, এটা ধরে নিন। অতএব শর্তানুযায়ী, অর্থাৎ অঙ্কে যে শর্তটা দেওয়া আছে সেটা অনুযায়ী আমরা কি লিখতে পারি, h-7 এর স্কোয়ার প্লাস 0-6 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু
h প্লাস 3 এর স্কোয়ার প্লাস 0 মাইনাস 4 এর স্কোয়ার। h প্লাস 3 কেন হলো? h মাইনাস 3 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ভুজটা আছে মাইনাস 3, তাহলে h মাইনাস মাইনাস 3 মানে হচ্ছে h প্লাস 3। তাহলে দেখো দুদিকেই রুট আছে, দুদিকে যদি বর্গ করে দাও, আমরা ব্র্যাকেটে লিখে দেবে যে উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে দিলে রুটটা উঠে যাবে। h মাইনাস 7 এর স্কোয়ার মানে হচ্ছে h স্কোয়ার মাইনাস 14h প্লাস 49 প্লাস 0 মাইনাস 6 মানে কত? মাইনাস 6, আর মাইনাস 6 এর স্কোয়ার কত? 36। h প্লাস 3 এর স্কোয়ার মানে h স্কোয়ার প্লাস 6h প্লাস 9 প্লাস মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16। দুদিক থেকে দেখবে h স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। h কি পড়ে থাকবে? মাইনাস 14h, এই 6hটাকে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কত হয়ে যাবে? মাইনাস 20h। ঠিক আছে, আর ধ্রুবকগুলোকে যদি ডান দিকে নিয়ে যাও, ডান দিকে কত আছে? 25 মাইনাস এই দুটো ডান দিকে যাবে, তাহলে কত হবে? 25 মাইনাস 6 15 5 হাতে 1 5 6 7 8 85 মানে মাইনাস 60। তাহলে মাইনাস 20 ইজ ইকুয়াল টু মাইনাস 60, তাহলে h কত? 3। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 3,0। এইটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেছে? তাহলে এইভাবে, এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করবে। ওকে, নেক্সট। এবার হচ্ছে যে আমাদের নেক্সট টপিক যেটা, সেটাতে আসি। সেটা কি না, মনে করো p একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, q একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। p হচ্ছে x1 y1, q হচ্ছে x2 y2, এই দুটো যোগ করে দিলাম, তাহলে pq একটা রেখাংশ পেলাম। এখন তোমাকে যদি বলে যে এর ওপর একটা বিন্দু নিলাম আমি r, দিয়ে বললো যে r বিন্দুটা এই pq রেখাংশকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তাহলে কথাটার মানেটা কি? pq কে r বিন্দুটি m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে এই pr বাই qr, এটার মানে হচ্ছে pr বাই qr, এই অনুপাতটা এই অংশটার সাথে এই অংশটা, এই দুটো অংশের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে m:n। ঠিক আছে, এটাকে বলে অন্তর্বিভক্ত করা। দু রকম হয়, অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। প্রথমে অন্তর্বিভক্তটা বলছি। তো অন্তর্বিভক্ত মানে হচ্ছে ভিতর থেকে এটাকে ভাগ করেছে, pq একটা রেখাংশ ছিল, তাকে r বিন্দুটা অন্তর্বিভক্ত করেছে, মানে ভিতর থেকে দুটো অংশে ভাগ করে দিয়েছে, এইখান থেকে এই অবধি একটা অংশ, আর এখান থেকে এই অবধি একটা অংশ। এবার এই যে অংশটা তার যে দৈর্ঘ্য, এই যে অংশটা তার যে দৈর্ঘ্য, তাদের অনুপাতটা হচ্ছে m:n। এখন এই অবধি তো গেল। এবার যদি বলা হয় তাহলে r বিন্দুটার স্থানাঙ্ক কত, সেটা কি করে বার করবে? না, r বিন্দুর স্থানাঙ্ক কত হবে? m x2 প্লাস
nx1 by m plus n, comma my2 plus ny1 by m plus n। জিনিসটা ভালো করে বোঝো। কি কি দেওয়া আছে প্রথম থেকে আরেকবার আমি রিপিট করি। PQ একটা সরল রেখাংশ দেওয়া আছে যার P বিন্দু স্থানাঙ্ক x1 y1, Q বিন্দু স্থানাঙ্ক x2 y2। আর একটা বিন্দু বলা আছে যে কি করেছে, PQ সরল রেখাংশকে m:n এই অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। সেক্ষেত্রে এই আর বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এটা কিভাবে পাবে দেখো, m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, এদিকে আছে x1 y1, এদিকে আছে x2 y2, তাহলে m into x2 plus n into x1 divided by m plus n, এটা হচ্ছে ভুজ। আর কোটিটা কি হবে, একই জিনিস, m y2 plus n y1 by m plus n। ঠিক আছে, এক্ষেত্রে আরেকটা জিনিস বলার, যদি বলে যে PQ রেখাংশের PQ সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে। মধ্যবিন্দু মানে কি, মধ্যবিন্দু মানে হচ্ছে এই আর বিন্দুটা ঠিক PQ এর এই মাঝখানে থাকবে। মাঝখানে যদি থাকে তাহলে এই PR বাই QR এই অনুপাতটা কত হবে, যেহেতু মধ্যবিন্দু তাহলে দুদিকটা থেকেই সমান অংশ ভাগ করছে, তাহলে অনুপাত কত হবে 1/1। যা PQ এই যা PR তাই QR, দুটোর লেন্থ একই। তাহলে এক্ষেত্রে m আর n দুটোই হয়ে যাবে 1, কারণ আর বিন্দুটা PQ কে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করেছে। তাহলে এই ফর্মুলাতে m আর n এর জায়গায় যদি 1 আর 1 বসে তাহলে কি হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে x1 plus x2 by 2, y1 plus y2 by 2। এটা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। দুটো প্রান্ত বিন্দু যদি x1 y1 আর x2 y2 হয় তাহলে মধ্যবিন্দু হবে x1 plus x2 by 2, y1 plus y2 by 2। বুঝা গেছে, এটা গেল অন্তর্বিভক্ত করা। নেক্সট হচ্ছে বহির্বিভক্ত। নেক্সট হচ্ছে বহির্বিভক্ত। বহির্বিভক্ত কি জিনিস, ধরো এটা হচ্ছে PQ রেখাংশ, P বিন্দুর স্থানাঙ্ক x1 y1 আগের মতোই নিলাম, Q বিন্দুর স্থানাঙ্ক নিলাম x2 y2। এবার বললো যে আর একটি বিন্দু দিল, যেটা কিনা বলে দিল যে PQ রেখাংশকে, PQ সরল রেখাংশকে m:n অনুপাতে বহির্বিভক্ত করে। তাহলে আর বিন্দুটা থাকবে PQ এর বাইরে, আর বিন্দুটা এরকম হবে। ঠিক আছে, এবার তাহলে এক্ষেত্রে PR is to QR, এটা আগের মতোই m:n হবে। PR is to QR টা আগের মতোই m:n হবে। ঠিক আছে, শুধু কি বহির্বিভক্ত বলেছে ওই জন্য আর বিন্দুটা হচ্ছে PQ এর বাইরে, PR Q এর মাঝখানে হয়নি, বা PR Q এর মধ্যস্থলে কোথাও হয়নি। এটাই হচ্ছে পার্থক্য বহির্বিভক্ত। বহির্বিভক্তের ক্ষেত্রে আর বিন্দু স্থানাঙ্ক কত হবে, যদি আর বিন্দুটি PQ কে m:n অনুপাতে
বহির্বিভক্ত করে তবে r সমান কত হবে, r বিন্দু স্থানাঙ্ক কত হবে, আগের মতোই m into x2 minus n into x1 by m minus n। খেয়াল করে দেখো অন্তর্বিভক্তের ক্ষেত্রে ছিল m x2 plus n x1 by m plus n, এখানে দুটোই মাইনাস। একই রকম ভাবে m y2 into n y1 by m minus n। তাহলে এইটা হচ্ছে বহির্বিভক্ত হলে এই সূত্রটা, বুঝা গেছে? এবার হচ্ছে এটার উপর একটা অঙ্ক তোমাদের করে দেখাই, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে তোমাদের। বলছে যে ধরো p হচ্ছে 2,3 আর q হচ্ছে 4,-1। এদের সংযোজক সরলরেখাংশকে যে বিন্দুটি 2:3 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মনে করো r বিন্দুটি অনুপাত কত, 2:3, তাহলে r বিন্দুটি pq কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, সেক্ষেত্রে r বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো ওখানে m:n দিয়ে ফর্মুলাটা ছিল, এখানে 2:3 লিখেছি, তাহলে ফর্মুলাটা একবার মনে করার চেষ্টা করো। m into x2 plus n into x1, তাহলে 2 into 4 plus 3 into 2 by 2 plus 3, 2 into -1 plus 3 into 3 by 2 plus 3 is equal to, তাহলে ক্যালকুলেট করো কত হচ্ছে, 4 দুগুণে 8 প্লাস 6 14 বাই 5 কমা -2 প্লাস 9, তাহলে 7 বাই 5। এটা হয়ে গেল আর বিন্দুর স্থানাঙ্ক। এবার যদি বলে যে বহির্বিভক্ত করে, যদি একই অঙ্ক তোমাদেরকে বলে যে আর বিন্দুটি 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে, তাহলে কি হবে? তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। বুঝতে পারছো? তাহলে এছাড়া আর কোনো পার্থক্য নেই অন্তর্বিভক্তের সাথে বহির্বিভক্তের ফর্মুলায়। তাহলে কত হবে? 8 - 6 মানে 2 by -1 কমা -2 - 9, তাহলে -11 by -1 is equal to -2, 11। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারে তোমাদের এই কটা জিনিসই বলার মতো আছে। হ্যাঁ, এবার এইগুলো অনুযায়ী তোমরা নিজেরা অঙ্ক প্র্যাকটিস করো, আমি পরের ক্লাসে হয়তো কিছু অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।